আমার প্রাণনাশের দ্বিতীয় প্রচেষ্টা। উত্তরবঙ্গে কর্মক্ষেত্র পরিদর্শন করতে যাবার সময় ওই ঘটনা ঘটে। ১৯৭৫ সালের প্রথমার্ধে সারিয়াকান্দি এবং ধুনেটেতে তখন আমাদের প্রজেক্টের কাজ চলছে। একদিন আমার উপর দায়িত্ব পড়ল কিছু মেশিনপত্র নিয়ে প্রজেক্ট পরিদর্শনে যেতে হবে। স্বপন ব্যবসার কাজে দেশের বাইরে, নুরও বিশেষ একটি কাজে ঢাকাতেই আটকে পড়েছে, তাই বাধ্য হয়েই আমাকে ওই দায়িত্ব নিতে হয়েছিল। ট্রাকে মাল ভর্তি করে রওনা হলাম। আমি নিজের গাড়িতেই যাব, কারণ আমাকে তাড়াতাড়ি আবার ঢাকায় ফিরতে হবে অন্য আরেকটি কাজে। আরিচা ঘাটে পৌঁছে দেখি ফেরি ভিভরাট। নগরবাড়ি ঘাটে পৌঁছালাম বেশ রাত করে। রাতে ড্রাইভ করা সেই সময় ছিল বিপজ্জনক, তাই ঠিক করলাম ঘাটেই রাতটা কাটিয়ে ভোরে রওনা দেব গন্তব্যস্থলের উদ্দেশ্যে। প্রায়ই উত্তর এবং পশ্চিমাঞ্চলে যাওয়া আসা করতে হয় নগরবাড়ি ঘাট দিয়ে। ঘাটের ছাপড়া বেড়ার একটা রেস্টুরেন্ট বিশেষ পরিচিত। সবসময় এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করে থাকি আমরা যাত্রাকালে। সেই সুবাদে মালিক হাজী সাহেবের সাথে বেশ হৃদ্যতা হয়ে গেছে। আমাদের সবসময় বিশেষ খাতির যত্ন করে পছন্দ মাফিক টাটকা মাছ রেঁধে খাওয়ান হাজী সাহেব। হাজী সাহেবকে সমস্যাটা বোঝাতে বললাম, হাজী সাহেব, রাতটা তো এখানেই কাটাতে হয় আজ। হাসি মুখে হাজী সাহেব বললেন, কোনো অসুবিধা নাই স্যার, চোখে একটা পাইতা দিমু, বিছানাপত্র বাসা থেকে আইনা দিমু, মশারেও একটা লাগাইয়া দিমু। রাতের খাবারের পর বাইরে বেরিয়ে দেখি আমার ট্রাক ড্রাইভার এবং অন্য সবাই 29 খেলছে ট্রাকের পাশেই। ঘুম আসছিল না, ভাবলাম ওদের সাথে কিছুক্ষণ তাসই খেলা যাক। অল্প সময়ে খেলা জমে উঠল। খেলা ভীষণ জমেছে, কখন মধ্যরাত্রে পার হয়ে গেছে টেরই পাইনি। হঠাৎ করে স্টেন গানের ব্রাশ ফায়ারের শব্দ শুনতে পেলাম কাছেই। নিরাপত্তার জন্য সবাইকে ট্রাকের নিচে শুয়ে পড়তে বলে নিজেও কাভার নিলাম। ট্রাকের নিচে শোয়া অবস্থা থেকে দেখলাম হাজী সাহেবের রেস্টুরেন্টকে টার্গেট করেই দুজন লোক এক নাগাড়ে গুলি ছুড়ে চলছে। পাশে দাঁড়িয়ে আছে একটা জিপ। মিনিট খানেক গুলি বর্ষণ করে লোক দুটো জিপে ওঠার পর জিপটা উত্তর দিকে চলে গেল, হাজী সাহেবের বাসা দোকানের কাছেই। গোলাগুলির আওয়াজ থামতেই তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে। আমরাও বেরিয়ে এলাম ট্রাকের নিচ থেকে। আমাকে অক্ষত অবস্থায় দেখতে পেয়ে হাজী সাহেব দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। বেচারা নিজেকে সামলাতে না পেরে বাচ্চাদের মতো কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ মেহেরবান, শুকুর আলহামদুলিল্লাহ, সত্যিই আল্লাহ মেহেরবান। অন্যরা বুঝতে না পারলেও আমি আর হাজী সাহেব ঠিকই বুঝতে পেরেছিলাম কী উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল। পরদিন অতি প্রত্যুষে ট্রাক ড্রাইভার ও অন্যদের গন্তব্যস্থলে চলে যাবার নির্দেশ দিয়ে আমি ঢাকায় ফিরে এলাম। এই ঘটনার ব্যাপারে বিশেষ ঘনিষ্ঠ মহল ছাড়া অন্য কারো সাথেই আলাপ করলাম না। এরপর থেকে নেহায়েত প্রয়োজন ছাড়া আমি ঢাকার বাইরে তেমন একটা যেতাম না। বাইরের কাজ দেখাশোনার দায়িত্ব নূর ও স্বপনকেই নিতে হয়। বাকশাল ছিল দুমুখী অস্ত্র। শেখ মুজিব বাকশালের মাধ্যমে নিজের ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন, কিন্তু শেখ মনি এবং তার দোসররা চেয়েছিল বাকশালকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে। দেশের এই দুরবস্থায় শেখ মুজিবের ক্ষমতা লিপ্সা বেড়ে গেল। ক্ষমতার চূড়ায় অবস্থান করেও তার সন্তুষ্টি ছিল না। রাষ্ট্রের সর্বক্ষমতা তার নিজ হাতে কুক্ষিগত করার জন্য তিনি একদলীয় শাসন ব্যবস্থার কথা চিন্তা করতে লাগলেন। স্বাধীনতা যুদ্ধের একটি মূল উপাদান ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা। এর জন্যই হয়তো বা শেখ মুজিব এতদিন এ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। তার এই মনোভাব জানতে পেরে দলীয় সুবিধাবাদী গোষ্ঠী নিজেদের স্বার্থ ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য প্ররোচনা দিতে থাকে।
1974 সালের সেপ্টেম্বর থেকেই শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থার পক্ষে প্রচারণা শুরু করেন। নভেম্বর 1974-এ মস্কোপন্থী দলগুলো সংসদীয় গণতন্ত্রের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সরকারকে একদলীয় শাসন কায়েম করার জন্য আহ্বান জানায়। শেখ মুজিবের একান্ত বিশ্বস্ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলীকে সোভিয়েত ইউনিয়নের দূতাবাসে ডেকে একদলীয় সরকার কায়েমের পরামর্শ দেয়া হয়। মনসুর আলী, শেখ মনি এবং মস্কোপন্থী রাজনৈতিক দলগুলোর প্ররোচনা এবং শেখ মুজিবের নিজের ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলার বাসনা ও রাষ্ট্রকে সব দিক দিয়ে তার এবং তার দলের অনুগত রাখার জন্য একদলীয় সরকার কায়েমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1975 সালের জানুয়ারি মাসের 18 তারিখে একদলীয় সরকার প্রতিষ্ঠার প্রস্তাব যখন সংসদীয় দলের মিটিংয়ে উত্থাপন করা হয়, তখন প্রস্তাবটির বিপক্ষে মত প্রকাশ করেন সংসদীয় দলের বেশিরভাগ সদস্য। এই অবস্থায় মিটিংয়ে বলা হয়, এই প্রস্তাবের বিরোধিতা করা হলে শেখ মুজিব পদত্যাগ করবেন, নতুবা একটি মেরুদণ্ডহীন সংসদ সৃষ্টি করে এ প্রস্তাব পাশ করানো হবে। এই কথা শোনার পর শেখ মুজিবের ইচ্ছাকে অনেকটা বাধ্য হয়েই সবাইকে মেনে নিতে হয়। 1975 সালের 25শে জানুয়ারি জরুরি আইন ঘোষণার মাত্র 27 দিন পর দেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে গণতন্ত্রের কবর রচনা করে এক আদেশ জারি করলেন শেখ মুজিব। সারা জীবন যে শেখ মুজিব গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এসেছিলেন, তিনিই বাংলাদেশে একদলীয় শাসনতন্ত্র কায়েম করে সর্বপ্রথম স্বৈরতান্ত্রিক একনায়কত্ব কায়েম করেন। বাংলাদেশে একদলীয় শাসনতন্ত্র প্রবর্তনের ফলে দেশের সকল বিরোধী দল বাতিল বলে গণ্য হয়। বাকশাল গঠন করার আগে শেখ মুজিব কোনো পদ্ধতিই অনুসরণ করেননি। সংসদীয় দলের মিটিংয়ে অনেকেই বাকশাল গঠনের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। দ্বিতীয় দিনের অধিবেশনে জনাব নূরে আলম সিদ্দিকী 55 মিনিট বক্তৃতা করেন। তার জ্বালাময়ী বক্তৃতায় শেখ মুজিব প্রমাণ গুনেছিলেন। তার কারণ, এ বক্তৃতাকে সংসদ সদস্যদের বৃহৎ অংশ ঘন ঘন করতালির মাধ্যমে সমর্থন জানান। এই বক্তৃতার পর অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। পরদিন জনাব মিজানুর রহমান চৌধুরী এবং জনাব শামসুল হকও বক্তৃতা করার অনুমতি চান, কিন্তু তাদের যে অনুমতি না দিয়ে জনাব শেখ মুজিব গম্ভীর স্বরে সবাইকে বলেন, আর বক্তৃতা নয়, তোমরা আমাকে চাও কিনা সে কথাই শুনতে চাই। সবাই তার এই ধরনের বক্তব্যে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কথা ছিল সব সদস্যকেই এ প্রস্তাবের উপর বক্তব্য রাখার সুযোগ দেয়া হবে। তিনি আবার বললেন, বলো, আমারে চাও কিনা। এরপর তার বিরোধিতা করার সাহস আর কারো হলো না। কিন্তু বঙ্গবীর জেনারেল ওসমানী এরপরও তার বক্তৃতায় নির্ভয়ে বলেন, আমরা ইয়াহিয়া খানকে সরিয়ে মুজিব খানকে চাই না। এরপর 20শে জানুয়ারি বসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংগঠিত সেই কলঙ্কিত অধিবেশন। 25শে জানুয়ারি সংসদে কোনো রকমের বিতর্ক ছাড়া গণতন্ত্রকে পুরোপুরি সমাহিত করার পাশ করানো হয় চতুর্থ সংশোধনী। মাত্র এক বেলার সেই অধিবেশনে স্পিকার ছিলেন জনাব আব্দুল মালিক উকিল। এই আব্দুল মালিক উকিলই মাত্র 3 মাস আগে 16ই অক্টোবর সংসদ ভবনে পার্লামেন্টে সংক্রান্ত এক সেমিনারে বলেছিলেন, আমাদের জনগণের জন্য সংসদীয় গণতন্ত্রই সর্বাপেক্ষা উপযোগী বলে বিবেচিত হয়েছে। তারই পৌরোহিত্যে চালু হয়ে গেল প্রেসিডেন্ট পদ্ধতির সরকার। বাতিল করে দেয়া হলো সকল বিরোধী দল, পাশ করিয়ে নেওয়া হলো একদলীয় স্বৈরাচারী শাসন ব্যবস্থা। প্রেসিডেন্টকে সর্বময় ক্ষমতা দিয়ে শপথ পড়িয়ে নিলেন সেই আব্দুল মালিক উকিলই। ওই চতুর্থ সংশোধনীতে বলা হয় যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সংসদ সদস্য না হলে ভোট দিতে পারবেন না। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সংসদ সদস্য হবেন, তেমন কোনো বাধ্যবাধকতা নেই। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে
পরামর্শ দিতে পারেন, তবে রাষ্ট্রপতি তা কার্যকর করলেন কি করলেন না সে সংক্রান্ত ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। ওই অধিবেশনে জরুরি ক্ষমতা বিল কোনো আলোচনা ছাড়াই আইনে পরিণত হয়ে যায়। 25শে জানুয়ারি দুপুর 1:15 এক সংক্ষিপ্ত অধিবেশনে জারিকৃত চতুর্থ সংশোধনীতে বলা হয়, এই আইন প্রণয়নের পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবেন। এই আইন প্রবর্তনের ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন এমনিভাবে যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীনেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংশোধিত সংবিধান অনুযায়ী বাংলাদেশে একজন রাষ্ট্রপতি ও একজন উপরাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। কার্যকালের মেয়াদ 5 বছর। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তিনি প্রত্যক্ষভাবে অথবা তার অধীনস্থ কর্মচারীর মাধ্যমে যে ক্ষমতা নির্ধারণ করবেন, উপরাষ্ট্রপতি শুধুমাত্র সেই ক্ষমতাই প্রয়োগ করতে পারবেন। রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনে সাহায্য ও পরামর্শ দানের জন্য একটি মন্ত্রিপরিষদ থাকবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় সংসদ সদস্যদের মধ্য থেকে কিংবা সংসদ সদস্য হওয়ার যোগ্য এরূপ ব্যক্তিদের মধ্য হতে একজন প্রধানমন্ত্রী ও আবশ্যক মনে করলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করবেন। প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং কার্যাবলীতে অংশ নিতে পারবেন, তবে তিনি যদি সংসদ সদস্য না হন তাহলে ভোট দান করতে পারবেন না। রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করবেন অথবা তার নির্দেশে উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করতে পারবেন। মন্ত্রীগণ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সংশোধিত সংবিধানে রাষ্ট্রপতিকে দেশে শুধু একটি মাত্র রাজনৈতিক দল গঠন করার ক্ষমতা দেয়া হয়েছে, যা জাতীয় দল নামে অভিহিত হবে। সংশোধনীতে কার্যভার কালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হতে পরোয়ানা জারি করা যাবে না। জাতীয় দলের ঘোষণায় বলা হয়, কোনো ব্যক্তি জাতীয় দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল গঠন কিংবা ভিন্ন ধারার কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না। ওই সংশোধনীর পক্ষে 294 জন সাংসদ ভোট দেন, কেউ বিরোধিতা করেননি। সংসদের 2 ঘন্টা 5 মিনিট স্থায়ী ওই অধিবেশনের স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। বিলের বিরোধিতা করে 3 জন বিরোধী ও একজন স্বতন্ত্র সদস্য ওয়াকআউট করেন। এরা হলেন জাসদের আবদুল্লাহ সরকার, আব্দুস সাত্তার মঈনুদ্দিন আহমেদ ও স্বতন্ত্র সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা। আতাউর রহমান খান আগেই সংসদ অধিবেশন থেকে বেরিয়ে আসেন। বিলটি উত্থাপন করা হলে আওয়ামী লীগের দলীয় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন মৌলিক অধিকার স্থগিত রাখার প্রেক্ষিতে কোনো প্রস্তাব উত্থাপনের সুযোগ না দেবার আহ্বান জানান। এই পর্যায়ে বাংলাদেশ জাতীয় লীগের জনাব আতাউর রহমান খান বৈধতার প্রশ্ন উত্থাপন করে আলোচনার সুযোগ দানের জন্য স্পিকার জনাব মালেক উকিলকে অনুরোধ করেন, কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। পরে কণ্ঠভোটে চিফ হুইপের প্রস্তাব গৃহীত হয়। তারপর আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদে জরুরি ক্ষমতা বিল 1975 পেশ করেন। চিফ হুইপ এক্ষেত্রেও মৌলিক অধিকার স্থগিতকরণ বিধি প্রয়োগ না করার আবেদন জানালে বিষয়টি কণ্ঠভোটে পাশ হয়। এখানে একটি বিষয় বিশেষ প্রাণিধানযোগ্য। যদিও বিলটি সংসদে বিনা বাধায় পাশ হয়, তবে গণতন্ত্রের বিকল্প একনায়কত্বের প্রশ্নে আওয়ামী লীগের মধ্যেও দ্বিমত পরিলক্ষিত হয়। পরে জেনারেল ওসমানী ও জনাব ব্যারিস্টার মইনুল হোসেন একদলীয় শাসন ব্যবস্থার বিরোধিতা করে তাদের সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেন।
আওয়ামী লীগের প্রবীণ গণতন্ত্রী মনা নেতৃবৃন্দ শেখ মুজিবের এই পদক্ষেপে ভীষণ অসন্তুষ্ট হন। বাকশাল গঠনের পর দেশের রাজনৈতিক অবস্থার কথা ভেবে তারা চিন্তিত হয়ে পড়েন। বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করার জন্য অন্য কেউই দায়ী নন, স্বয়ং শেখ মুজিবই হত্যা করেছিলেন গণতন্ত্রকে। দেশে এক নায়কত্বের বিরুদ্ধে চাপা অসন্তোষ সৃষ্টি হয়। বাকশাল গঠনের দিন অনেকেই বলেছিলেন শেখ মুজিব নিজেই আওয়ামী লীগের নীতি আদর্শ বিসর্জন দিলেন স্বীয় স্বার্থে। বাকশালের জগদ্দল পাথর বাংলাদেশের মানুষের বুকের উপর এভাবেই চেপে বসল। এ পাথরকে উপড়ে না ফেলা পর্যন্ত মানুষের নিস্তার নেই। এরপরই সরকারি আদেশ জারি করে আইন বিভাগের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়। আওয়ামী লীগের খন্দকার মোশতাক এবং বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী নেতা ও কর্মীদের সাথে যোগাযোগ করে আওয়ামী লীগের আভ্যন্তরীণ অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। এই সমস্ত তথ্যগুলো ছিল আমাদের পরিকল্পনার জন্য অপরিহার্য। আমরা জানতে পেরেছিলাম সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কট্টর রুশ ভারতপন্থী। বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মূল উদ্যোক্তা ছিলেন শেখ ফজলুল হক মনি, নজরুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, আব্দুর রাজ্জাক, মনসুর আলী, সেরনিয়াবাদ, সৈয়দ হোসেন, মনি সিং এবং প্রফেসর মুজাফফর আহমেদ। রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করা এবং নিজের অবস্থানকে সুসংহত করার জন্যই শেখ মুজিব এই সমস্ত উচ্চাভিলাষী নেতাদের প্রভাব ও পরামর্শ মেনে নিয়ে গণতন্ত্রের বলি দিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার এই হঠকারী সিদ্ধান্তকে আওয়ামী লীগের বৃহৎ অংশই মেনে নিতে পারেনি। শেখ মুজিবের ক্ষমতার প্রতাপের মুখে নিরাপত্তার ঝুঁকি নিয়ে সেদিন এরা প্রকাশ্য বিরোধিতা না করে নীরব থাকতে বাধ্য হয়েছিলেন। কিন্তু শেখ মুজিবের এ সিদ্ধান্তের ফলে সংসদে সেদিন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল গণতন্ত্রী মনা নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের মাঝে। এদের অনেকেই বর্ষিয়ান নেতা খন্দকার মোশতাকের সাথে আলোচনা করে এ ব্যবস্থার প্রতিকারের রাস্তা খুঁজে পাবার চেষ্টা করেছিলেন। আমরা বুঝতে পেরেছিলাম একনায়কত্বের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার কোনো পদক্ষেপ নিলে আওয়ামী লীগের এই বৃহৎ অংশের সমর্থন পাওয়া যাবে অতি সহজেই। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তারা স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানিয়ে সমর্থন করবেন এ ধরনের যে কোনো পরিবর্তনকে। আর একটি বিষয়ও আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে, সেটা হলো আওয়ামী লীগের মধ্যে খন্দকার মোশতাকের সমর্থন রয়েছে অনেক। তার ব্যক্তিগত প্রভাব ও জনপ্রিয়তা পার্টির নেতা ও কর্মীদের মধ্যে রয়েছে যথেষ্ট। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে 15ই আগস্টের মহান বৈপ্লবিক অভ্যুত্থান ব্যারিস্টার মওদুদ আহমেদকে বন্দী করা হয়। স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর আওতায় 29শে ডিসেম্বর 1974 সালে তাকে বন্দী করা হয়। রাজনৈতিক শূন্যতা এবং উপযুক্ত নেতৃত্বের অভাবে রাজনৈতিক দলগুলো যখন ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, তখন 1974 সালে দেশের কিছু বুদ্ধিজীবী ও রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিবর্গের প্রচেষ্টায় গড়ে তোলা হয় সিভিল লিবারেটিস অ্যান্ড লিগ্যাল এইড কমিটি। মৌলিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে গঠিত হয়েছিল এই মোর্চা। বিরোধী দল ও প্রতিবাদী জনগণের উপর অন্যায় অবিচারের প্রতিবাদেও সোচ্চার হয়ে ওঠে এই কমিটি। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই কমিটির প্রথম সভায় শিক্ষক, ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, কবি, আইনজীবী, সাংবাদিক এবং সমাজের অন্যান্য পেশাজীবীদের প্রতিনিধিগণ দাবি জানান: ১. শাসনতন্ত্রের পরিপন্থী সমস্ত কালাকানুন বাতিল এবং সরকার এর বিভিন্ন মহল কর্তৃক
জনগণের মৌলিক অধিকার হরণ অগণতান্ত্রিক ও আইন বিরোধী। 2. জরুরি আইন এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে। 3. রক্ষী বাহিনী আইন বাতিল করে অবিলম্বে তাদের নির্যাতন বন্ধ করতে হবে। 4. সকল রাজবন্দীদের অবিলম্বে শর্তহীনভাবে মুক্তি দিতে হবে। 5. সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এবং 6. যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হুলিয়া রয়েছে সেগুলো সরকারকে অবিলম্বে তুলে নিতে হবে। অল্প সময়েই এই কমিটির উপর নেমে আসে সরকারি শ্বেতসন্ত্রাস। উদ্যোক্তাদের অনেকেই নির্যাতিত হন সরকারের হাতে। 23/1/1992 তারিখে জাতীয় সংসদের অধিবেশনে 72 থেকে 75 সালের আওয়ামী বাকশালী দুঃশাসন প্রসঙ্গে জনাব মওদুদ আহমেদ বললেন, 1974 সালের 28শে ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করার পর 29শে ডিসেম্বর ভোরে আমাকে বিনা অপরাধে বিশেষ ক্ষমতা আইনে বন্দী করা হয়েছিল। অথচ সরকার আমার বিরুদ্ধে কোনো অভিযোগই আনতে পারেনি সেদিন। এই তোফায়েল সাহেবই রক্ষী বাহিনীর ইনচার্জ ছিলেন, আর এই বাহিনীর হাতেই এদেশের 40,000 নিরীহ মানুষ জীবন হারিয়েছে। সিরাজ শিকদারের হত্যার কথা আজও এ দেশবাসী ভুলে যায়নি। 72 থেকে 75-এ 15ই আগস্ট অবধি আওয়ামী বাকশালীর শাসনকাল এদেশের ইতিহাসে সবচাইতে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ঘটনা প্রবাহের উত্তাল তরঙ্গ মুজিবকে ঠেলে দিয়েছিল নেতৃত্বের শিখরে। রাতারাতি অবমৃষ্যতার তমস্যা থেকে আগরতলা মামলা শেখ মুজিবকে বানিয়ে দেয় কিংবদন্তির নায়কে। রাজনৈতিক সুবিধাবাদ মুজিব চরিত্রের বৈশিষ্ট্য। তার রাজনৈতিক জীবনের দিকে তাকালে সে সত্যই স্পষ্ট হয়ে ওঠে। নির্দ্বিধায় নিজের স্বার্থ উদ্ধার করতে সবকিছুই তিনি করতে পারতেন। আগরতলা মামলা এর এক জ্বলন্ত উদাহরণ। উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা বহুলভাবে প্রচারিত করা হয়েছিল যে শেখ মুজিবই ছিলেন প্রথম নেতা যিনি বুঝতে পেরেছিলেন একমাত্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই পূর্ব পাকিস্তানকে স্বাধীন করা সম্ভব, এবং তিনিই ছিলেন স্বাধীনতার মূল রূপকার। কিন্তু এর কোনোটাই সত্য নয়। সারা বাংলাদেশের মানুষকে জানানো হলো আগরতলা ষড়যন্ত্র মামলা তথা বাঙালি জাতিকে পাঞ্জাবি শোষণের হাত থেকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মুক্ত করার স্বপ্নদ্রষ্টা নাকি ছিলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু সেটা ঐতিহাসিক সত্য নয়। আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ মুজিবকে রাতারাতি কিংবদন্তির নায়ক করে তুলেছিল, এতে কোনো সন্দেহ না থাকলেও এর মূল রূপকার ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেন। এই অখ্যাত তরুণ নেভাল অফিসারই প্রথম স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের। পাঞ্জাবি শোষকদের কবল থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এটাও তিনি উপলব্ধি করেছিলেন 50-এর দশকে পাকিস্তান নৌবাহিনীতে যোগদানের পরই। 1950 সালে তিনি মিডশিপম্যান হয়ে ইংল্যান্ডের রয়্যাল একাডেমিতে প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর কাজ আরম্ভ করলেন। সশস্ত্র বিপ্লবের জন্য প্রথমে মাত্র 2 জন সহচর নিয়ে শুরু হয় তার বিপ্লবী কর্মকাণ্ড। কাজে হাতে দিয়েই তিনি উপলব্ধি করলেন সবচেয়ে আগে দরকার একজন রাজনৈতিক নেতার, কারণ একজন সামরিক অফিসার হিসেবে চাকুরিতে থেকে ব্যাপকভাবে কাজ করার সুযোগ হবে না তার। তাছাড়া শুধুমাত্র সামরিক বাহিনীতে গোপন সংগঠন গড়ে তুললেই বিপ্লব করা সম্ভব হবে না। সংগঠন গড়ে তুলতে হবে দেশের জনগণের মধ্যে। তার জন্য প্রয়োজন বহুল পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের। সুপরিচিত নেতার ডাকেই অস্ত্র হাতে তুলে নেবে কর্মীরা। তিনি যোগাযোগ শুরু করলেন রাজনৈতিক দল ও নেতাদের সাথে, কিন্তু বেশিরভাগ নেতারাই তার প্রস্তাবে তেমন একটা গুরুত্ব দেয়নি। যারা দিয়েছেন তারা জুড়ে দিয়েছেন বিভিন্ন শর্ত, তাদের গদি দিতে হবে। অনেকে তাকে পাগলও বলেছেন প্রস্তাব শুনে। ভয়ে আটকে উঠেছেন অনেক নামি দামি নেতা। 1964 সালে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে এ ব্যাপারে আলাপ করেন।
শেখ মুজিব তার প্রস্তাব শুনে বলেছিলেন, যতটুকু সম্ভব পরোক্ষভাবে সহযোগিতা করবেন, এতটুকু পর্যন্তই, এর বেশি কিছু নয়। 1966 সালে কমান্ডার মোয়াজ্জেম চট্টগ্রামে বদলি হয়ে আসেন। এতে তার তৎপরতা আরও জোরদার করার সুযোগ পান তিনি। 1967 সালের জুন জুলাই মাসে তিনি তার দুই প্রতিনিধি জনাব স্টুয়ার্ট মুজিবুর রহমান এবং জনাব আলী রেজাকে আগরতলাতে পাঠান ভারতীয় সাহায্যের আশায়। তার প্রতিনিধিদের সাথে ভারতীয় সরকারের আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি। বিপ্লবী জনাব স্টুয়ার্ট মুজিবুর রহমানকে স্বাধীনতার মাত্র 1 মাসের মধ্যে গুম করে ফেলা হয়। মুজিব সরকার কিংবা তার দল এ বিষয়ে বরাবরই এক রহস্যজনক নীরবতা অবলম্বন করে এসেছে। 1967 সালের নভেম্বর মাসে কমান্ডার মোয়াজ্জেমকে রাওয়ালপিন্ডি পাঠানো হয়। সেখানে পৌঁছে বিভিন্ন সূত্রে তিনি জানতে পারেন পাকিস্তান ইন্টেলিজেন্স সন্দেহ করেছে যে কমান্ডার মোয়াজ্জেম রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত। এই খবর জানতে পেরে ছদ্মনামে 7 ডিসেম্বর 1967 ঢাকায় চলে এসে তার ছোট ভাই এর সিদ্ধেশ্বরীর বাড়িতে আত্মগোপন করে লুকিয়ে থাকেন। 9 তারিখ রাত প্রায় 11টার দিকে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে চাকুরিরত ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু, পরবর্তীতে জেনারেল রাজপুটিন অফ বাংলাদেশ ও আরও কয়েকজন হঠাৎ করে বাড়িতে হানা দিয়ে কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে ধরে নিয়ে যায়। তিনি তখন শারীরিকভাবে অসুস্থ। নিয়ে যাবার সময় ক্যাপ্টেন নুরুল ইসলাম জনাব মোয়াজ্জেম হোসেনের স্ত্রী কোহিনুর হোসেনকে বলেছিলেন যে বিশেষ প্রয়োজনে তাকে ঢাকা ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে ঘণ্টাখানেকের জন্য, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়েছিল 15 মাস পর। অকথ্য নির্যাতন করা হয়েছিল তার উপর। দীর্ঘ 15 মাস অকথ্য অত্যাচার করেও পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ তার কাছ থেকে কোনো কথাই বের করতে পারেনি। এরপরই 1968 সালের জুন মাসে ঢাকা ক্যান্টনমেন্টে শুরু হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা। 1 নং আসামি কমান্ডার মোয়াজ্জেম হোসেন। পরবর্তীকালে পাকিস্তানের অধিকর্তারা বুঝতে পারেন কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে প্রধান আসামি বানানোর ফলে সারা বিশ্বের কাছে মিলিটারি ইন্টেলিজেন্সের ভীষণ বদনাম হচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় এক ঢিলে 2 পাখি মারার। জড়ানো হয় শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি হিসেবে। পাকিস্তান সরকার রাজনৈতিক মতলব হাসিলের লক্ষ্যে মামলা শুরু হওয়ার পর কমান্ডার মোয়াজ্জেমের নাম 1 নং আসামি থেকে কেটে 2 নং আসামির জায়গায় সরিয়ে নেয়। আর এভাবেই ওই মামলার শাপে বর হয়ে মুজিবকে গড়ে তুলল কিংবদন্তির নায়ক হিসেবে। 69-এর 15ই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে মেরে ফেলা হলো মিথ্যা অপবাদ দিয়ে। তিনি নাকি বন্দী অবস্থায় পালাবার চেষ্টা করেছিলেন। এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছিল মুজিব শাসনামলে বিপ্লবী নেতা সিরাজ শিকদারের হত্যার মাধ্যমে। শেখ মুজিব সম্পর্কে কমান্ডার মোয়াজ্জেম তেমন আকর্ষণ বোধ করেননি কখনোই। শেখ মুজিবের দলের উপরও তার আস্থা ছিল না। কমান্ডার মোয়াজ্জেমের স্পষ্টবাদিতাকে শেখ মুজিব কখনই পছন্দ করেননি। 26 মার্চ 1971 সালে ভোর 6টার দিকে হানাদার বাহিনী তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। বাড়ির সামনে গুলি করলেও তার লাশ নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টে, যার হদিস আজ অবধি তার পরিবার পরিজন পাননি। ধর্মপ্রাণ কমান্ডার মোয়াজ্জেম হোসেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। নির্ভীক এই মুক্তিযোদ্ধা মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তার দেশ ও জাতিকে। সঁপে দিয়ে গেলেন প্রাণ স্বাধীনতার জন্য। দেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান একছত্র নেতা বলে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করলেন, কিন্তু কমান্ডার মোয়াজ্জেমের ত্যাগের প্রতি সম্মান দেখাতে পারেননি তিনি। কখনো সত্যকে তুলে ধরেননি জনগণের সম্মুখে। চুপটি মেরে থেকে সব কৃতিত্বই নিজেকে হজম করে গেছেন নির্বিবাদে। আপোষহীন প্রতিবাদী কণ্ঠের অধিকারীদের চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্যই তাদের মেরে ফেলা হয়, আর সুবিধাবাদী আপোষকামীদের সবসময়
বাঁচিয়ে রাখা হয় স্বার্থ উদ্ধারের জন্য। সেই হিসেবেই ২৬শে মার্চ প্রাণ দিতে হয়েছিল কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে, আর শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে। এমনটি ঘটেছে সর্বদা, ঘটবে ভবিষ্যতেও, ইতিহাসও তাই বলে।